সুপ্রিয় দর্শক, এই সময়ে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল আলম কাঞ্চন। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের আলোচনার জন্য আজ দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হুসাইন এবং ডেইলি নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ। আপনাদেরকে দুজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। ধন্যবাদ। আমরা আজকে আলোচনার জন্য মূলত নির্বাচন কমিশনের গঠন বিষয়টি বেছে নিয়েছি। আমি যদি প্রথমেই জনাব সাদাত হোসেনের কাছে যাই, আপনি নিশ্চয়ই জানেন যে আগামী মাসে মন্ত্রিপরিষদের মেয়াদ শেষ হয়ে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি ইতিমধ্যে সংলাপ শুরু করেছেন। ইতিমধ্যে বিএনপি সহ বেশ কিছু দলের সাথে সংলাপ শেষ করেছেন এবং আজকেই ঘোষণা করেছেন যে আগামী 11 জানুয়ারি আওয়ামী লীগের সাথে তারা বসবেন। তো এই যে সংলাপ, এর মাধ্যমে কোনো ইতিবাচক ফল আসবে কিনা? সংলাপ মানে সংলাপই তো ইতিবাচক। আপনি এর মাধ্যমে ইতিবাচক কিছু আসবে কিনা সেটা পরের কথা। প্রথমে সংলাপ যে অনুষ্ঠিত হচ্ছে, সংলাপটাই ইতিবাচক। কারণ আমাদের দেশে কিন্তু গত 2-3 বৎসর কোনো সংলাপ এরা হয় নাই। মানে 20 দলীয় জোট বা বিএনপি বিভিন্নভাবে সংলাপের জন্য চেষ্টা করছিল, কিন্তু শাসক দল বা শাসক জোট এটাতে কোনো সাড়া দেয় না। স্বাভাবিকভাবে কেন সাড়া দিবে, তাদের কোনো বাধ্যবাধকতা ছিল না। এখন মনে হয় পরিবেশটা এমন যে তারাও একটা চাপ ফিল করছেন যে একটা ভালো নির্বাচন, বোধহয় ভালো বা না হলে অন্তত দৃশ্যমান একটা সুন্দর নির্বাচন করতে তারা হয়তো চায়। এই কারণে যে গত নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী নিজেরই মূল্যায়ন হচ্ছে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন গতবারের মতো যাতে না, অর্থাৎ গতবার নির্বাচনটা যে প্রশ্নবিদ্ধ এটা তারাও উনিও বুঝতে পারেন। তো এখন আলোচনা চলবে। আমার মনে হয় এটা বোধহয় আমাদের একটা ধারণা যে একেবারে নির্বাচন কমিশন যেদিন মানে ছাড়বে তার পরের দিনই আর একটা কমিশন বসতে হবে। আমার মনে হয় সেরকম বাধ্যবাধকতাও নাই। কিছুদিন মাঝে গ্যাপ থাকতে পারে, তাতে যে দেশ দুনিয়া ধ্বংস হয়ে যাবে তা নয়। তবে চেষ্টা করবেন, আমি বলবো যে বরঞ্চ মহামান্য রাষ্ট্রপতি চেষ্টা করছেন যাতে খুব শিগগিরই একটা কিছু গ্রহণযোগ্য একটা সমাধান হয়। আচ্ছা, এখন কথা হলো যতই মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে কথাবার্তা বলুক, ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু গণভবন। এটা আমাদেরকে স্বীকার করতে হবে, কারণ সেইখানে সিগন্যালের উপরেই তাকে কাজ করতে হবে। তো শাসক দলের এই কমিশন গঠন করার ব্যাপারে শাসক দল বা আমাদের এখানে তো যেহেতু মনোলিথিক পার্টি, সেখানে শাসক দলের প্রধান তিনি যা মনে করবেন সে অনুযায়ী কাজ আগাবেন। এখানে একটা কথা মনে রাখার দরকার যে শাসক দল নিশ্চয়ই চাইবে না যে এমন কোনো নির্বাচন কমিশন হোক যেটা তাদের দুঃখ বা অসুবিধার কারণ হতে পারে। তারা চাইবে তাদের পছন্দ এবং চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা মানে পর্যবেক্ষকদের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। তাই যদি হয় তাহলে কি বিরোধী দল, বিশেষ করে বিএনপি, কি এরকম একটি নির্বাচন কমিশনকে মেনে নিবে? স্যার, আমি আপনার কাছে আসি, একটু জনাব রিয়াজউদ্দিন আহমদের কাছ থেকে একটু শুনে আসি। যেটা বলছিলেন সাদাত হোসাইন, যে তারা নিশ্চয়ই চাইবে না যে এমন একটা নির্বাচন কমিশন গঠন করুক যেই মানে কমিশন নিয়ে তাদেরকে মানে বেকায়দায় মানে পড়তে হতে পারে। একটা জিনিস হলো, ওই নির্বাচন কমিশন এসাস তো কোনো এককভাবে কাজ করে না, তারা সরকারের উপর নির্ভরশীল একটি প্রতিষ্ঠান। যদিও এটা কনস্টিটিউশনাল একটা বডি, সাংবিধানিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীন, কিন্তু এইগুলি অনেকগুলি আপেক্ষিক জিনিসের উপর নির্ভরশীল তাদের স্বাধীনতাটা। এখন তারা নির্বাচন করবে, দেশে যদি একটা সরকার থাকে এবং খুব ইম্পোজিং একটা গভর্নমেন্ট থাকে, তো তাদের ডিকটেশনের বাইরে
উনি যাদেরকে দিয়ে নির্বাচন করাবেন, নির্বাচন তো ইলেকশন কমিশনের তো ওই সেট আপ নাই যে সারা দেশে শুধু সব রিটার্নিং অফিসার ইলেকশন কমিশনের লোক হবে, হবে, নিতে হবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, ডিসি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার থেকে মেইনলি যায়, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী, এটাও প্রশাসনেরই একটা অংশ। তো এদের উপর নির্ভরশীল হয়ে তারপরে যারা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এগুলি সবই তো সরকারের সাথে কোনো না কোনোভাবে লিঙ্ক আপ। তো সেইখানে 4 জন বা 5 জন লোক আপনি বসাই দিলেন উপরে, তারা কি করতে পারে? তারা তো এই ওয়েবের এগেনস্টে কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, 1-2 জন লোক যদি থাকে প্রতিবাদী বা একটু সাহসী, তাহলে যেটা এই নির্বাচন কমিশনও বর্তমান যেটা শেষ হয়ে যাবে ফেব্রুয়ারিতে, তারাও কতগুলি খুব খারাপ দৃষ্টান্ত রেখে গেছে। এর আগেও আমার মনে হয় হুদা সাহেবের নেতৃত্বে যে কমিশন হয়েছিল, এইটা ছাড়া এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় 1-2টা ছাড়া কোনো নির্বাচন কমিশন কিন্তু তাদের ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে পারে নাই। তারা একটা সাবসার্ভিয়েন্ট রোল প্লে করেছে সরকার। হ্যাঁ, 91-এ যে শাহাবুদ্দিন সাহেবের, না তখন তো ওটা তো রৌফ সাহেব ছিলেন। না আমি বলছি অস্থায়ী মানে প্রেসিডেন্ট যখন নির্বাচন কমিশনটা রৌফ সাহেবের ছিল তখন, এবং তখন সরকারটা ছিল নিরপেক্ষ, এই জন্যই কাজ করতে পারছে, না হলে তো কাজ করতে পারবে না। এটাই বললাম যে মানে আপনাকে শুধু কয়টা লোক বসায় দিলে হয় না। এখন ধরেন ইন্ডিয়াতে কেন পারে? ইন্ডিয়াতে এই যে সুপ্রিম কোর্ট আজকে দেখেন ইলেকশন কিভাবে করতে হবে বলে দিল, আমাদের তো বলে না এরকম। এই যে আছে না ধর্ম নিয়ে, ভাষা নিয়ে, মানে কোনো মানে সমাজে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না, নির্বাচনকে সামনে রেখে বিভাজন সৃষ্টি করা যাবে না। অথচ আমরা করি, আমরা ধর্ম নিয়ে করি, আমরা মাইনরিটি নিয়ে করি, আমরা পাশের দেশ নিয়ে করি, নানান রকমের। ইন্ডিয়াতেও হয়। এইবার যে আমেরিকাতে কি হলো, আমেরিকাতে সাদা কালো, তারপরে মুসলিম অমুসলিম, মানে একটা মানে সারা আমেরিকান সোসাইটিকে মানে বিভক্ত করে ফেললো এবং একটা বর্ণবাদের সৃষ্টি করলো, এখানে ধর্মীয় উন্মাদনের সৃষ্টি করলো। এইগুলিকে পরিহার করার জন্য যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট আজকে একটা রায় দিয়েছে, এইগুলি তো আমাদের মানা উচিত। আমি যেটা বলছিলাম যে আমাদের যে এই নির্বাচন কমিশনে যদি কিছু লোক স্বাধীন মনোভাবাপন্ন হয়, গণতান্ত্রিক মনোভাবাপন্ন হয়, সরকার ডিসপাইট সরকারের তারা কিছুটা হইলেও কন্ট্রিবিউট করতে পারবে ফর এ মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে 3 জন বা 4 জন লোকের কথা বলা হচ্ছে, যেটা রিয়াজউদ্দিন সাহেব বললেন, কিন্তু আগে তো এইটা গঠন, এইটা গ্রহণযোগ্যতা, তারপরে বাকি কাজগুলো আসবে, তাই তো? দেখেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যখন একটা ক্ষমতাসীন দলের আওতায় ইলেকশন হবে, ক্ষমতাসীন যে রাজনৈতিক দলের আওতায় যখন ইলেকশন হবে, তখন ওই যে বলেছি তারা নিশ্চয়ই এমন কোনো মেজার্স নেবে না যেটা তাদের অসুবিধা এবং দুঃখের কারণ হতে পারে, এবং সেখানে কিছু সুবিধা তারা কোনো কিছু না বললেও পাবে। যেমন আপনি যদি খুব ভালো পজিশনে থাকেন, আপনার ভাই বা আপনার স্ত্রী কিছু সুবিধা এমনিই পাবে। আপনার ভাই কোনো অফিসে গেলে তাকে একটা ভালো চেয়ার করবে, তার বক্তব্যটা শুনতে চেষ্টা করবে। আপনার ছেলেকে ছোট ছোট সুবিধা না, সে চাইবেও না, সে নিতে চাইবে না, তাও দিবে। তো যে ক্ষমতাসীন দলে ক্ষমতাসীন যারা থাকে তাদের কিছু অ্যাডভান্টেজ আছে, এবং আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে যদি অপোজিশন, সে আপনার 20 দলীয় জোটই হোক বা অন্য কোনো জোটই হোক অথবা এককভাবে কোনো পার্টি, যদি সে মনে করে সে তাই অবশ্যই জিতবে বা জিতবে, এটা যদি সে শিওর হতে চায়, তাহলে তাকে ক্ষমতাসীন দলের তুলনায় মিনিমাম 1.2 অথবা 1.25 বেশি শক্তিশালী
প্রচারণার দিক থেকে, আন্দোলন সংগ্রামের দিক থেকে তাকে এই 1.25 গুণ এগিয়ে থাকতে হবে। যদি সে এইটুকু না পারে, যদি সে শিওর হয় যে না তার ইয়ে নাই, তাহলে তাকে মেনে নিতে হবে যে আমি ক্ষমতায় যাব না, নির্বাচন করব, সিট পাবো, কিন্তু আমি ক্ষমতায় যেতে পারি না। ক্ষমতায় যেতে হলে ওই যে 70-তে যেটা হয়েছে, 54-এ যেটা হয়েছে, আপনাকে একটু জোয়ার তুলতে হবে, আন্দোলন সংগ্রাম এমনভাবে যাইতে হবে যে আপনার শক্তি ক্ষমতাসীন দলের থেকে 1.25 গুণ বেশি হতে হবে। না, কিন্তু এটা হলো আমরা যেটা রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন যে নির্বাচন কমিশন শুধু কয়েকজন লোকই না, তার সাথে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য আরো অনেক কিছু জড়িত আছে। আপনার যখন সেই রকম আন্দোলন সংগ্রাম প্রচারণার মাধ্যমে যখন আপনি ওই স্টেজে চলে যাবেন, তখন যাদের কথা বলছেন তারা তখন আপনার দিকে ঝুঁকে পড়বে, অথবা তারা তখন টাইট হয়ে থাকবে, তারা আর সহজে আপনার বিপক্ষে যাবে না, কারণ তারা তো হাওয়া বুঝে। এই যে যাদের কথা বলছে নির্বাহী বিভিন্ন রকম ইয়ে করে, আসলে ইলেকশন তো যে যত কথা করু মূল কাণ্ড, যদি আর্মি থাকলে, আর্মি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইয়ে, আর্মি যদি না থাকে বা আর্মি যদি ওই পাওয়ার না থাকে, তাহলে ডিসি আর ওসি হলো মেইন ইলেকশনের মূল নায়ক বলেন বা ইয়ে বলেন। তো তারা তো এটা বুঝতে পারে, তারা আপনার ওসি মানে এসপি টেসপি সব ধরে তারা বুঝতে পারে যে যদি এরা এত শক্তিশালী, যেমন 70-তে কেউ বিপক্ষে যায় না কেন, কারণ তখন কি আইয়ুব খানের পক্ষে কেউ ইয়ে করছে, তখন বুঝতে পারছে যে জোয়ার শুরু হয়ে গেছে। 54-এ আমি খুব এইটুকু ছিলাম, ক্লাস 4-এ পড়তাম, কিন্তু জোয়ার শুরু হলো। হারিকেনকে আপনার ক্যাম্পেইনই করতে দিত না, উড়াই নিয়ে চলে যেত, ভেঙে ফেল। তো এইরকম শক্তিশালী না হলে আপনি নির্বাচন করলে আপনি সিট পাবেন, হয়তো 100-150 সিটও পাইতে পারেন, আপনি ক্ষমতায় যেতে পারবেন না। ক্ষমতায় যেতে হলে আপনাকে ওই রকম শক্তি পরিগ্রহ করতে হবে, আপনার মুভমেন্টের মাধ্যমে, আপনার স্লোগানের মাধ্যমে, আপনার সংগঠনের মাধ্যমে এবং আপনার আন্দোলন সংগ্রাম, আপনার প্রচারণার মাধ্যমে ওই রকম একটা জোয়ার। খেয়াল আছে আপনাদের উপজেলার সময় সিলেটে সয়ফুর বলে একটা লোক উপজেলায় নির্বাচন করতেন, ডাব, তার ইয়ে হচ্ছে ডাব। এই যে ডাবের ইলেকশনে একটা জজবা তুলতে হয়, 70-র ইলেকশনে পর্যন্ত হাতিয়াতে লাঙ্গল ওই কালাম সাহেবের, এটা কোনো নৌকাও না কিছু না, উনি জিতে গেলেন। ওই একটা জজবা তুলতে হয়, সেই জজবা যদি না তুলতে পারে তাহলে ইলেকশনে সিট পাবে, ভালোই সিট পাবে, যেমন হয়তো আপনি বললাম তো 100-150 সিটও পাবে। কিন্তু তাহলে কি আপনি এই ইঙ্গিত দিচ্ছেন যে নির্বাচন কমিশন গঠন এবং পরবর্তী নির্বাচন অনুষ্ঠান এগুলো সবকিছুই নির্ভর করবে আন্দোলন সংগ্রামের উপর? অফকোর্স। আচ্ছা, যদি আওয়ামী লীগ করেছে না, আওয়ামী লীগ এগুলি করে বা ইলেকশনে জিতেছে না, পলিটিক্যাল একটা ওয়েব তৈরি করতে হয় একটা, যেটা আমি বলি যে 2013 এবং 14-তে তো ইলেকশন হলো, ওই সময় কিন্তু একটা ওয়েব ছিল ইলেকশনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। তো সেটাকে নানানভাবে মিসহ্যান্ডেল করাতে জিনিসটা, এর আগের ঘটনাগুলি দেখেন যে 5টা-6টা সিটি কর্পোরেশনের ইলেকশন হলো এবং সেগুলি মানে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করলো। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে জনগণ চাইলে ক্ষমতায় আসি, না চাইলে নাই, বললো না? এটা লন্ডনে স্টেটমেন্ট করেছিল, কিন্তু বিএনপি ওটাকে ধরে রাখতে পারে নাই। বিএনপির মানে কতগুলি সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের দিক থেকে হয়তো তারা মনে করছে কারেক্ট, কিন্তু রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে ওই সিদ্ধান্তগুলি সঠিক ছিল না। এখন প্রশ্নটা হলো, আপনি যেখান থেকে আলোচনাটা শুরু করেছিলেন যে রাষ্ট্রপতি যে আলোচনা করছে রাজনৈতিক দলের সাথে, তাতে কি একটা মানে সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠন করা কি সম্ভব হবে? এই জায়গার মধ্যে আমি ডক্টর সাদাত বলেছে যে এটা নির্বাহী ক্ষমতাটা, প্রেসিডেন্ট উইল অ্যাক্ট না অ্যাজ পার অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার। এটা হলো সাংবিধানিক বিধান, এর বাইরে উনি প্রাইম মিনিস্টারও তো চাচ্ছেন, উনিও তো মানে বলেছেন হ্যাঁ যে সুন্দর। এখন চাচ্ছেন, কাকে চাচ্ছেন সেটা হলো কথা। কাকে চাচ্ছেন এটা আমরা দেখতে চাই। প্রেসিডেন্টও মাঝে মধ্যে ভালো পজিটিভ স্টেটমেন্ট করছেন, উনি বলছেন যে আলোচনার মাধ্যমে একটা ভালো নির্বাচন কমিশন করা সম্ভব।
এবং ভালো নির্বাচন কমিশন হইলে একটা ভালো নির্বাচন হওয়াও সম্ভব। গণতন্ত্রের জন্য এটা শুভ সূচনা। এগুলি কথা এগুলি কথা আর কাজ যদি একরকম না হয়, ওই যে রাজনীতিতে বলে না মানে ইয়ের করে যে ফলো হোয়াট আই সে, ডোন্ট ফলো হোয়াট আই ডু। এই কাপস এন্ড লিপের মধ্যে দেয়ার ইজ গালফ অফ ডিফারেন্স। এই যে কথাবার্তার মধ্যে দিয়ে ফাঁকে দিয়ে কি বেরোবে, এখন কি এটা তো কনস্টিটিউশনের কোনো বাধ্যবাধকতা নাই যে সার্চ কমিটি করতে হবে, না এটা নাই। এখন আবার সার্চ কমিটি আগে মানে লাস্ট ইলেকশন কমিশন সার্চ কমিটির মাধ্যমে হয়েছে, হুদা কমিশন যেটা হয়েছিল ওটা এমনি হয়েছে, কোন সার্চ কমিটি তত্ত্বাবধায়ক সরকার করে সময় হয়েছে। এখন এইটা রাষ্ট্রপতি কি করবে এটা আমরা ওয়েট করি, তো তাড়াহুড়ো করে তো কিছু বলতে পারবো না। তারপরে কি বেরোবে ওনার ইয়ের থেকে, নাকি মানে এটা কোত্থেকে আসবে ওটা তো আমরা জানি না। এবং যারা আসবে তাদের 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 ব্যাকগ্রাউন্ড, তাদের পার্সোনালিটি, তাদের কমিটমেন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম এগুলো তো থাকতে হবে। এটা আপনি ইন্ডিয়াতে মিস্টার সেশন বলে একজন ইলেকশন কমিশনার সারা পলিটিক্যাল সিস্টেমকে কাঁপায় দিয়েছিল, সারা পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং তখন ইন্দিরা গান্ধী ছিল, সবাই মানে বলছে এখান থেকে চলে যেতে হবে, এখন সূর্যাস্তের আগে এই এলাকা ছেড়ে দিতে হবে, কোনো মানে কম্প্রোমাইজ নাই। এই কথা তো এখানে বলতে হবে। তারপরে ক্যান্ডিডেচার বাতিল করতে পারে, ক্যান্ডিডেচার গ্রস ইররেগুলারিটির জন্য ক্যান্ডিডেচার বাতিল করতে পারে, অনেক ক্ষমতা আছে ওদের, কিন্তু আমাদের এখানে তো এগুলি কিছু নাই। না কিন্তু সুন্দর যে বলছেন, সুন্দর তো আমিও বলছি সুন্দর হইতে হবে, আমাদের পছন্দ এবং চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ সুন্দর হইতে হবে। কিন্তু এই যে পছন্দ এবং চাহিদার সাথে, আমি পলিটিক্যাল পার্টির একটা ধরেন আমি লিডার বা আমি একটা কোরের লোক, নীতি নির্ধারক গ্রুপ, তা আমি কি ওই যে বললাম আমরা চাইবো যে এমন একটা সংস্থা হোক যেটা আমাদের দুঃখ এবং অসুবিধার কারণ হতে পারে, আমাদেরকে পদে পদে ঝামেলা ফেলবে, সেটা কেন আমি চাইবো? পলিটিক্যাল পার্টির লোকজনকে তো আমি বেকুব চিন্তা করা ঠিক না। তারা তো এইটুকু মিনিমাম বুদ্ধি থাকতে হবে যে ঠিক আছে দেখতে সুন্দর হোক, সবকিছু হোক, কিন্তু আমার যাতে একটা দুঃখ এবং বেদনার কারণ না হয়ে দাঁড়ায়। আপনার ক্ষতি হলো না, কিন্তু অন্যদের জন্য ক্ষতির কারণ হয়ে, গণতন্ত্রের জন্য ক্ষতি, অন্যদের মানে রাজনৈতিক দলগুলোর জন্য সেইটুকু সুন্দর যে আমি এমন ভাবে আমরা মানে শাসক দল এমন ভাবেই হবে যাতে এটা আমি যে বলছি ওই যে পর্যবেক্ষক এবং অন্যান্যদের কাছে গ্রহণযোগ্য মানের একটা ইয়ে হোক, সুন্দর হোক, কিন্তু একদম অগ্রহণযোগ্য যেটা একদম দেখতে খারাপ লাগে, কুৎসিত বা যাতে বলে কি বলে আমরা যে দৃশ্যমান ভাবে খারাপ, দৃশ্যমান ভাবে নারায়ণগঞ্জের নির্বাচন সেইরকম যাতে না হয়। না, নারায়ণগঞ্জের নির্বাচন তো দৃশ্যমান অনেক ভালো নির্বাচন হয়েছে বলি, হ্যাঁ খারাপ হয় না। নারায়ণগঞ্জ খুব ভালো নির্বাচন, আমি এখনো বলি যে এটার মধ্যে কোনো ভুল নাই। এই নির্বাচন কমিশনের অধীনে তো এরকম একটি ভালো নির্বাচন হলো। শুনুন, ওইটা হলো এই নির্বাচন কমিশনের অধীন টধীন বলেন না, সরকার যেটা চায় সে সরকার চাইছে ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েও যেটা হয় যে আমাদের অসুবিধা আছে, আমাদের অপোজিশন তো তখন বলে বলছে যে না এটার মধ্যে এই ভুল আছে, এটার মধ্যে ওই হয়েছে। যেমন আমি চোখের উপরে বলবো যে বিরোধী জোট তারা ইলেকশনে অলমোস্ট জিতেও তারা বলছে যে না এটার মধ্যে কারচুপি হয়েছে। তাদের তো 27টা কাউন্সিলর বা 27টা যে ওয়ার্ডের মধ্যে 12টা তাদের, 11টা আওয়ামী লীগের, 3টা জাতীয় পার্টির, একটা খালিকুজ্জামান সাহেবদের ইয়েতে। তারপরেও তাদের দুঃখ থাকার তো কিছু নাই, তারা তো ক্যান্ডিডেট দিয়েছে নাকি আমি সরাসরি এটা যাই না, মাত্র 17 জনের মধ্যে 12 জন জিতলে আর এত দুঃখ কোথায়? আইবির জন্য তো কোনো দুঃখ থাকার না, আইবি তো সবাই ক্যান্ডিডেট, সে শুধু আওয়ামী লীগের ক্যান্ডিডেট, সে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের ক্যান্ডিডেট। এবং আপনি একবারে দেশ ধরেন, যদি আপনার কোনো পদ্ধতি থাকে দেশের লোকজনের নেন, মানুষ আইবির পক্ষে বলবে না, আইবির পক্ষে বলুক, কিন্তু রাজনৈতিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, হ্যাঁ একটি এটা আপনি যেটা বলছেন এটা জোয়ার তৈরি হয়েছে আইবির পক্ষে। গতবার সে স্বতন্ত্র ছিল, আওয়ামী লীগের বিপক্ষে ছিল, তার পক্ষে হয়েছে।
এবং আমি তো ব্যক্তিগতভাবে আমার আপনি পার্টিজান বলেন বা যাই করেন, আইবি ঢাকা নর্থের আমি ইয়েকে ভালো করে চিনি না, আনিসুল হককে তো ভালো করে চিনি, আনিসুল হক এইরকম ক্যান্ডিডেট তো আপনার সিটি কর্পোরেশনের জন্য কোথায় পাবেন আপনি? ভালো ক্যান্ডিডেট এরা। জি, আমাদের বিরতির সময় হয়েছে, তার আগে একটু শুনি যে নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে কিন্তু কোনো ছোটখাটো কিছু অভিযোগ রয়েছে। মুশকিল হয়েছে কি আমাদের নারায়ণগঞ্জের নির্বাচন, এই যে যেটা ডক্টর সাদাত বলল, সরকার চাইছে বলে একটা ভালো নির্বাচন হয়েছে। যদি সরকারি দল না চাইতো, ওখানে যদি মানে ব্যালট বাক্স ছিনতাই করতো, ভোটের মধ্যে ওই যে স্টাফিং করে যারা, যে সিল মেরে দেয়, এগুলি তো করে নাই। এগুলি করে নাই বলে দৃশ্যত নির্বাচনটা করে নাই। মানে কি এবার যে নির্বাচন কমিশন যা বললেন, ডিআইজি সাহেব গিয়ে ওখানে যা বললেন, এই যে মেসেজ, এই মেসেজটা যেন সবাই শুনলেন এবং সবাই যেন বুঝতে পারলেন যে এবার ওই যে ব্যালট বাক্স ছিনতাই করা যাবে না। না না, এটা কোনো কথাই না। ডিআইজির কথা কেউ, আমি বলছি ডিআইজির কথা, আমি বলছি যে এই মেসেজটা পাওয়া না, এই মেসেজ কিছুই হয় না। সরকার যে মনোভাব নিয়েছে সেই মেসেজটা যেন সকলেই যারা এই কাজ করবে তারা যেন আগেই পেয়ে গেলেন যে এগুলো কিছু করা যাবে না, করা যাবে না। ওনারা বুঝে, শুনেন, এই ভাষা বুঝে যারা এগুলি করে তারা ভাষা বুঝে। আমরা তো অনেক বছর থেকে, সে 1973 থেকে ইলেকশন কন্ডাক্ট করতেছে, ইলেকশন দেখছি। এতে আপনি যাদের কথা বলছেন এসব করে বা এসবের লিডিং, তারা এগুলি ভালো করে জানে, তারা সিগন্যালটা খুব বুঝে ফেলে। আপনি কোন পুলিশ অফিসার কি বলছে, বলছে, তারা বুঝে যে এটা কার বক্তব্য হচ্ছে। এটা যদি আসল জায়গার বক্তব্য হয় তারা একরকম বিহেভ করে। আর তারা যদি মনে করেন যে উনি বলছে, উনার মতো বলছে, আমরা আমাদের মতো করব। আমি নারায়ণগঞ্জের ইলেকশনে একটা ফ্যাক্টর হলো শামীম ওসমান। শামীম ওসমানকে প্রধানমন্ত্রী যেভাবে মেসেজ দিয়েছে, এই মেসেজটা তো গ্রাসরুটে গেছে। সংলাপ নিয়ে রাষ্ট্রপতির একটি বিষয় যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি তো দীর্ঘদিন ছিলেন, এই ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। এই যে একটি আইন করার কথা বলা হচ্ছিল নির্বাচন কমিশন গঠন নিয়ে, এবং গত নির্বাচন কমিশনও এ ব্যাপারে একটি সুপারিশ করে গেছে, কিন্তু আমরা দেখলাম না গত 5 বছরে এর কোনো বাস্তবায়ন। এর বাধাটা কোথায়? এখন তো ক্ষতি কি হতো? তো আইনের বিপক্ষে তো বাধা, মানে মির্জা ফখরুল ইসলাম বলছে যে না, এই আইন আমরা কতদূর গ্রহণ করবো চিন্তা করে দেখতে হবে। দেখেন, এইটা একদম আমি মনে করি আইন যদি হয় তাহলে তো মনে হয় আমি মনে করি যে এই যে আইনের কথা বলে আপনি মনে করেন যে বিরাট একটা শান্তি পাচ্ছেন বা সন্তুষ্টি প্রকাশ করছেন, এটা কোনো কারণে। আইন এমন আইন হতে পারে যেই আইন হওয়ার পরে আপনি কাঁদবেন। সেজন্য আইন যদি হয় তাহলে আমি তো সেজন্য বলি, আমার একটা লেখাও আছে, আমি বলছি দেখেন, আইনের শাসন যথেষ্ট নয়, প্রয়োজন হচ্ছে আইনের সুশাসন। সুতরাং আইনটা হবে যে সেই আইনটা পছন্দের মতো হয়। আমি আইন করি, নাচানাচি করছি, সরকার যদি চালাক বেশি হয়, বুদ্ধিমানের মতো পলিটিক্যালি যদি তারা অ্যাডভাইস হয়ে যায় যে ঠিক আছে আইন করে দিন, তো পার্লামেন্ট তো পুরা সরকার আছে, তা আইন এমন আইন করে দিবেন, তারপরের দিন আপনি আইনের বিরুদ্ধে লাগবেন, তো বলবে আপনারাই তো আইন চাইছেন, আমরা আইন করেছি, এত করবে। সুতরাং আইনটা কি হবে না হবে এগুলি দাদাই বলছে বানতে দান, বানতে আসি ভিজা যান, আইন হইতে হবে, আইন হইতে হবে। কনস্টিটিউশনের ওইটুকু একটা বাক্য বন্ধ, তাই না, শব্দ বন্ধ নিয়ে সাবজেক্ট টু লিগালি ওইটুকু নিয়ে নাচানাচি করে এমন আইন করে দিতে পারে যে তখন বিরোধী দল কান্নাকাটি করা ছাড়া আর কিছু হবে না। আইনটা কি হবে, আইনের ব্যাপারে আলাপ আলোচনা হয়ে আইন যদি অ্যাগ্রিড হয়ে যায় তাহলে সেটা ভালো হবে, সবার জন্য ভালো হবে। আর আইন যদি বলে যে পার্লামেন্ট যেভাবে করছে, একদম আইন কনস্টিটিউশন অনুযায়ী যাবে, যে আইন করব আমরা, পার্লামেন্ট যেভাবে করে সেটাই তো আইন। অ্যান্ড হোয়াট ইজ ল? ল ইজ দি উইশ অফ দ্য সভরেন বাংলাদেশকে, যারা রুলিং পার্টি, যাদের এরকম সদিচ্ছাটাই জরুরি। যদি সদিচ্ছা না থাকে তাহলে শুধু সেই কথাই তো আমি সুতরাং আপনি যদি দাদা বলছে বানতে দান, আপনি বলছেন বান্ধব ঠিক আছে আইন করো, বলছে আমি আইন করে দিচ্ছি, সুন্দর আইন করে দেব। তারপরে আইন হওয়ার পরে আপনি বলবেন যে আল্লাহ এটা তো তুক্ক, এটা পছন্দ না আমার, তখন বলে কেন আপনিই তো বলছেন আইন করতে, আমরা আইন করছি। আইন টাইন এগুলি বড় কথা না, বড় কথা হচ্ছে সমঝোতা।
দুইটা পার্টি বা আরও যেসব পার্টি, আমি দুই পার্টি বলবো না, সবাই মিলে একটা ঐকমত্য সেটার দরকার। সেটা যদি হয় তখন সে আইন, তার অনুসরণে যে আইন হবে সেই আইনটা হয়তো কাজে দেবে। এবং আইন তো লাগে, এটার একটা ফ্রেমওয়ার্ক এইবার হইতে পারে। রাষ্ট্রপতি কিভাবে এই আলাপ আলোচনার কিভাবে সাম আপ করবেন উনি, এই আলোচনার মধ্য থেকে কি কি জিনিস উনি নিতে পারেন, নিয়ে একটা মানে আইনের জন্য একটা গ্রাউন্ড তৈরি হতে পারে, যদি যেটা মানে একটা সমঝোতা ভিত্তিতে। এটা নির্ভর করবে রাষ্ট্রপতি কিভাবে করতে চান এটা। এবং আমরা দেখি কি ইলেকশন কমিশন আসে, এটা কি সবার কাছে গ্রহণযোগ্য হয় কিনা। জি, আরেকটা বিষয় মানে এসছে গতকালকেই, মানে যেটা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বললেন যে নির্বাচনকালীন সহায়ক সরকার, এ সম্পর্কে আপনার? না, এটা তো ওনার দাবি আগে থেকে আছে তো। হ্যাঁ, ওটা কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা না কেয়ারটেকার গভর্নমেন্ট ওই একই সহায়ক সরকার মানে ওইটাই। সহায়ক সরকার মানে রুলিং পার্টির যে, ওরা তো বলছে যে এই রুলিং পার্টির অধীনেই নির্বাচন হবে। তো নির্বাচনের সময়ে এই সরকারের ক্ষমতা অনেক জায়গায় কাটছাট করা যায়, অনেক জায়গায় কাটছাট করে কিভাবে মানে এটা নিয়েও আলোচনা হয়েছিল গতবার। কিন্তু আলোচনা তো আগায় না, আমাদের তো একমুখী আলোচনা হয় যে কেয়ারটেকার গভর্নমেন্ট দিতেই হবে। এবং লাস্ট টাইম যখন প্রধানমন্ত্রী আলোচনার জন্য ডাকলেন, বিরোধী দলের নেত্রী তিনি গেলেন না, তো মানে ওইখানেই তো জিনিসটা থেমে গেল। তো না হলে এটা এগোতে পারতো এখানে। তো এইবার কি হয়, সহায়ক সরকারটা কিভাবে, এটারও তো একটা সাজেশন আসতে হবে। এটা দিছে নাকি বিএনপি 13 দফা? এটা সহায়ক সরকারের রূপরেখাটা দেয়নি। সহায়ক সরকার তো এটা একটা বেগ টার্ম। এটা সহায়ক সরকার বলবে যে আমার পুরা সরকারি সহায়ক নির্বাচন। দেখেন, গতবারের তুলনায় এবার একটু ডিফিকাল্ট হয়ে গেছে সিচুয়েশনটা। কারণ গতবার মানে বিএনপি বা 20 দলীয় জোটের অনেকেই পার্লামেন্টে ছিল। গতবার কিন্তু একটা গভর্নমেন্ট করে ফেলা খুব ডিফিকাল্ট ছিল না, এদের থেকে নিয়ে পার্লামেন্ট। এইবার কিন্তু তারা পার্লামেন্ট নাই। সুতরাং এইবার যদি মিলিত গভর্নমেন্ট বা সব এই জাতীয় কিছু করতে হয়, তাহলে আপনাকে আরো এক ডিগ্রি আগে যেতে হবে। কনস্টিটিউশন হয় কিছু চেঞ্জ করতে হবে। আর কনস্টিটিউশনের মধ্যে যদি করতে হয়, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়তো কিছু লোককে আপনি রিজাইন করায় দিবেন, রিজাইন করায় সেখানে উপনির্বাচন দিয়ে এখান থেকে 20-25 জন নেবেন, নিয়ে তারপরে করতে হবে। কাজে এক্সারসাইজটা এবার বেশি করতে হবে গতবারের থেকে। এবার যদি সরকার ইচ্ছাও করে, তাও গতবারের থেকে এবার একটু কষ্টকর। তবে আমার জন্য, সরকারের জন্য, বিরোধী দলের না, সরকারের জন্য। কারণ সরকার অ্যাকোমোডেট করবে কি করে? কারণ ওনার তো পার্লামেন্টে নাই। ইচ্ছা করলেই সরকারে বিরোধী দল থেকে বিশেষ করে বিএনপি থেকে কাউকে মানে অ্যাকোমোডেট রেডিলি পারবে না, কিন্তু পারবেন। ওনাদের হাতে সেই ক্ষমতা। আমাদের তো পার্টির প্রেসিডেন্ট, সরকারি প্রেসিডেন্ট, ওনার হাতে মানে অপরিসীম ক্ষমতা। সুতরাং ওনারা যেটা বলবেন, কয়েকজনকে হয়তো করায় ফেলতে হবে, সেই জায়গাতে নতুন ইলেকশন করাইতে হবে। করতে হলে অনেক কিছুই করা যায়। এটা আসলে ওই যে বলছি সমঝোতার মাধ্যমে হইতে হয়। যেমন শাহাবুদ্দিন সাহেবের গভর্নমেন্টে অনেক কিছুই সমঝোতার মাধ্যমে হয়ে পরে রেগুলারাইজ করেছে, এটাও হয়। সমঝোতার আগে যেটা হবে, সমঝোতা করার জন্য এটা পরিবেশ তৈরি করতে হবে। এটা একটা প্রেসার, পলিটিক্যাল প্রেসার তৈরি করতে হবে। যে জিনিসটা অ্যাচিভ করতে চায় ওটার পক্ষে জনমতটাকে ওইভাবে নিয়ে আসতে হবে। এখন কথাটা হলো যে 2013 সালে আওয়ামী লীগ সরকারই তো ছিল, তারা যে ধরনের চাপের মধ্যে ছিল বিরোধী দল থেকে, এই চাপটা কি এখন আছে? না, অন্যভাবে আছে এখন। বরং ওই যেহেতু মনোলিথিক পার্টি, সুতরাং যেহেতু উপরের এখন তারা মনে করতে পারেন যে আমি প্রধানমন্ত্রী বা চিফ এক্সিকিউটিভ অব দ্য কান্ট্রি, আমি 3 বার প্রধানমন্ত্রী হয়েছি, বাংলাদেশে এর থেকে আর কি হবে, এবং 4র্থবার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, একটা শক্ত ভাইব্রেন্ট বিরোধী দল থাকুক পার্লামেন্টে। সুতরাং আমি একটা গ্রহণযোগ্য করব। এবং তাদের হয়তো রিডিং টিডিং এমন থাকতে পারে যে আপনি যদি একদম ফেয়ার টাইপের করেন,
ইলেকশন, ফেয়ার টাইপের বলছি, পুরো ফেয়ার তো হবে না, কারণ ক্ষমতায় যে থাকবে সে কিছু সুবিধা পাবে। করলেও আপনি গভর্নমেন্ট আপনারাই ফর্ম করবেন, তারা হয়তো আরও অনেক বেশি সংখ্যায় লোক আসবে, তো সেই অনুযায়ী আপনারা তো ইয়ে করেন, ইলেকশন দেন। আর আপনি তো 3 বার প্রধানমন্ত্রী, উনি মনে করতেন যে 3 বার প্রধানমন্ত্রী ছিলাম, আমার এবার দরকার হচ্ছে ইন্টারন্যাশনালি আমার যাতে ইমেজটা সাংঘাতিক ভালো থাকে, যে আমি একটা সুন্দর নির্বাচন দিতে। মানুষের কিন্তু এগুলি চেঞ্জ হয়, মানুষের মনের অনুভূতি অনুভব চেঞ্জ হয়। ওই যে আমরা ছোট বয়সে আমাদের একটা কবিতা ছিল নূরজাহান, সেখানে 2টা লাইন ছিল যে কথায় বলে মন নামতি, সেলিমের মন ফিরল শেষ, হঠাৎ তোমার কক্ষে এলো দেখলো তোমার মলিন বেশ। ওইটা দেখেই সেলিম মানি জাহাঙ্গীর ও মন ইয়ে হয়ে গেল, তার চেঞ্জ। সুতরাং প্রাইম মিনিস্টার মনে করতে পারে যে আমার এখন আমি অনেক ইয়ে হচ্ছি, নাও আই এম ইন্টারন্যাশনাল স্ট্রাকচারের লোক, আমি ইয়েতে অত ইয়েতে বটম লাইনের নিচে যাব না, সুন্দর ইলেকশনটা সুন্দর হোক, আমি তো হয়তো আমার জায়গায় থাকবো। এমনকি আমি যদি বাইরেও চলে যাই, আমি 3 বারের প্রধানমন্ত্রী, এটা কিন্তু বাংলাদেশে আর তো কেউ নাই, ওনারা 2 জন ছাড়া। আর বাংলাদেশে কবে হয় তারও ঠিক নাই। সুতরাং আমি ইয়ে করব। আর আমার তো ওনার তো একটা বিরাট সুবিধা হলো, ওনার পজিশন তো ডিফাইন্ড, সেখানে তো আর কেউ ঢুকতে পারবে না, আপনি তো আর কেউ তো বঙ্গবন্ধু কন্যা হতে পারবে না। আমরা মনে হয় এই আশা করতেই পারি যে একটা সংলাপের মাধ্যমে হয়তো একটা সুন্দর ফল বেরিয়ে আসবে। কিন্তু সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলছি, আগে বলেছিলাম, তো একটা বিষয় যদি একটু বাদ পড়ে যায়, যদি আলোচনা একেবারেই না করি, সেটা হলো যে এই যে গত শনিবার আমাদের গাইবান্ধার যে এমপি লিটন খুন হলেন, এ দ্বারা কি অন্য কোনো ইঙ্গিত বহন করে, কি কোনো অশনি সংকেত, কোনো খারাপ কোনো বার্তা? আপনি খারাপ বার্তা তো বটেই, একজন এমপি, সিটিং এমপি ঘরে বসে কাজ করছে, তার মধ্যে লোক যে মেরে ফেললো, এটা অশনি সংকেত না, এটা তো খুবই একটা খারাপ বার্তা দিল এটা। এখন জিনিসটা হলো যে এটা মানে কতটা গভীর, এটা কি একটা আইসোলেটেড কেস, এটা কি শুধুই এই একটা কেস, নাকি এরকম যারা করছে তাদের কোনো পরিকল্পনার অংশ? এইগুলি বের করতে হবে পুলিশকে, তখন বোঝা যাবে যে এটা কতটা, এটা আপনি যেটা বলছেন যে এটা অশনি সংকেত, যে এতে কোনো সন্দেহ নেই। একজন সিটিং এমপি মেরে ফেলা, অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে, সিটিং এমপি অনেককে মেরে ফেলা হয়েছে। এবং একটা সময় তো ছিল মানে 74-এ ডিসেম্বরের দিকে সিটিং এমপিকে আপনার ইয়েতে কি বলে ঈদের জামাতে গুলি করে মারে। হ্যাঁ, এবং আমার এলাকার কুমারখালীর এমপি কিবরিয়া, আচ্ছা, আমার এলাকার এমপিকে স্কুলের কমিটির মিটিং করে বেরিয়ে আসছে, ওই বলছে সিরাজ শিকদারের লোকজন মেরে ফেলছিল আপনার এমপিকে। হ্যাঁ, একদম ফজলুর রহমান ওনার নাম ছিল। তো এখন এই যে মানে এখানে ঘটনাটা কি, এটা সরকারি দল থেকে তো মানে ঘটনা ঘটার আগেই তারা চার্জশিট দিয়ে দেয়। এই যে বলছে যে এখানে মিলিটেন্সি আছে, জামাত আছে, ইয়ে আছে, জিনিসটাকে বাইর করেন আপনার। সত্যিকার জিনিস বাইর না করলে এটাকে থামানো যাবে না। যারাই হোক ধরতে হবে ওদেরকে, মিলিটেন্ট হলে মিলিটেন্টদের ধরতে হবে। জামাত যদি এদের পিছনে থাকে, জামাতকেও ধরতে, ওই এলাকাটা জামাতের অধ্যুষিত এলাকা, একটা জামাতের অধ্যুষিত এলাকা। কয়দিন আগেই তো ওখানে সাউতালদিন নিয়ে একটা বিরাট ঘটনা ঘটে গেল। এখন কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ? তারপরে যে এমপি মারা গেছে, ওনার তো একটা ঘটনা ছিল, একটা মানে উনি একটা বাচ্চাকে বোধহয় গুলি করেছিল। অনেকগুলি ঘটনা আছে। এই ঘটনা করে এটা বের করে সত্যিকার ঘটনাটা বের করে, যদি এর মধ্যে কোনো মানে আলটেরিয়ার মোটিভ থাকে, একটা লং টার্ম কোনো পরিকল্পনা নিয়ে এই কাজ করছে, তাহলে তো সরকারকেও সাবধান হইতে হবে, সরকারকেও সতর্ক হইতে হবে। আমি মনে করি এটা অশনি সংকেত, এবং এটাকে সিরিয়াসলি নিয়ে সত্যিকার যারা কালপ্রিট, পলিটিক্যাল উইচ হান্টিং না করে কালপ্রিটদেরকে সত্যিকার ধরা উচিত, তাহলে এটাকে থামানো যাবে। জি, ডক্টর সাদাত হোসেন কি বলবেন? না, আমি তো বলবো যে এই ব্যাপারে তো পুলিশই, আজকের পেপারে যেটা আমি দেখেছি, পুলিশই বলছে যে এখনো
পুরো ক্লুটা পায় নাই। তারা কতগুলি হাইপোথেসিসের মাধ্যমে, কতগুলি আন্দাজ অনুমানের মাধ্যমে এগুচ্ছে। আর লেটাস ওয়েট অ্যান্ড সি যে কি ধরনের সাক্ষ্য প্রমাণ আসে। কিন্তু এখানে একটা আজকে দেখলাম যে ডেপুটি স্পিকার বলেছেন যে গানম্যান দেওয়ার জন্য। গানম্যানের সাথে এটা তো ভিন্ন জিনিস হলো। না না, মানে তাদের নিরাপত্তার জন্য। তার মানে কি, মানে অবস্থাটা এরকম দাঁড়িয়েছে কিনা যে আরো একটা দুইটা ঘটনা ঘটতে পারে। কিছু সিকিউরিটি বোধহয় সাধারণভাবে দেওয়া আছে। এমপিদের মধ্যে যারা আপনার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তাদের বোধহয় কিছু দেওয়া গানম্যান থাকে। তো এখন গানম্যান বোধহয় সবাইকে দেয় না, কিন্তু চাইলে বোধহয় পাওয়া যায়, বা চাইতে হয় স্পেসিফিক্যালি। এটা তো যে কোনো নাগরিকই, আপনি তো না আর যারা এখন বোধহয় যারা স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন চেয়ারম্যান তারা পায়, আর কিছু সিলেক্টেড লোককে ডেফিনেটলি দেওয়া হয়তো। এইটা তো একটা দাবি, এটা তো আর খুনের কি বলে তদন্তের সাথে ডাইরেক্টলি লিঙ্ক নেই, এটা হলো ভবিষ্যতের ইয়ের জন্য। না, কিন্তু অবস্থাটা কি এরকম কিনা যে সরকার দলীয় লোকজন, একজন এমপি খুন হয়েছেন, এরপরে আওয়ামী লীগ দলীয় নেতারাই এখন এ কথাটা বলছেন যে এমপিদের নিরাপত্তার জন্য, সকল এমপিদের নিরাপত্তার জন্য গানমান দেওয়া হোক। এটা তো যখনই সুযোগ হয় বিভিন্ন গ্রুপ কিন্তু এটা চায়। এটা আপনার যেমন যখন বিচার আচার হয়েছে তখন বিচার আচারের সাথে যারা জড়িত, এমনকি প্রসিকিউশন বা ইয়েতে, তাদেরকেও প্রোটেকশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি শব্দটা গানম্যান, এটাও ওরা হয়তো অনেকে বুঝেও বলে, না বুঝেও বলে, মানে বিশেষ প্রোটেকশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। শব্দটা এভাবে হওয়া উচিত। কিভাবে নেবেন এটা তো পুলিশ ডিসাইড করবে। দি লোকাল মানে ডিস্ট্রিক্টে হলে দি লোকাল এসপি উইল ডিসাইড। সে কি গানম্যান দিবে, না তার বাড়ির আশেপাশে ইয়ে থাকবে, না দূরের থেকে তাকে প্রোটেকশন দিবে, অবজার্ভ করবে, এগুলি ওনারা এক্সাক্ট মানে মোডাস অপারেন্ডিটা এসপি উইল ডিসাইড যে কিভাবে তাকে পড়ে। কিন্তু স্পেশাল প্রোটেকশনের জন্য প্রায় এই ধরনের ভালনারেবল, যারা সেন্সিটিভ গ্রুপ এবং যাদের ভালনারেবিলিটি আছে, তারা সবাই এটা ক্লেম করে এবং অনেকের এই চাহিদাটাই সরকার পূরণের ব্যবস্থা করে। যেটা আপনি বলছেন যে আতঙ্ক সৃষ্টি করেছে কিনা, এটা ডিপেন্ড করবে তদন্তের উপরে। ঘটনাটা যদি এটা ডিপ রুটেড কনস্পিরেসির অংশ হয়ে থাকে, তাহলে তো আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আর ঘটনাটা যদি কোনো ব্যক্তিগত শত্রুতার কারণে হয়ে থাকে, বাট একটা আইসোলেটেড ঘটনা, শুধু ওনাকে টার্গেট করে কোনো বিক্ষুব্ধ গ্রুপ এটা করেছে, তাহলে একরকম হবে। আর যদি মনে হয় যে না, মানে ওনাকে একটা পলিটিক্যাল ডিজাইনের অংশ হিসেবে এটা করেছে, তাহলে তো সবাই আতঙ্কিত হবে। শুধু এমপিরা না, পলিটিক্স যারা করে তারা সবাই আতঙ্কিত হবে। তবে সেই জায়গায় মানে তদন্তটা সঠিক হওয়া উচিত এবং রিয়েল মানে যারা এটার জন্য দায়ী তাদেরকে ধরা উচিত। জি, আজকে আমাদের হাতে আর সময় নেই। আপনাদের দুইজনকে ধন্যবাদ কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।